প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। গত বেশ কিছুদিন থেকে, মার্চের মাঝামাঝি থেকে বলতে গেলে, হামে শিশু মৃত্যু নিয়ে কথা হচ্ছে দেশে অনেক, এবং প্রতিদিন কোনো না কোনো জায়গায়, কোনো পরিবারে কোনো একটি শিশুর মৃত্যু হচ্ছে হামে কিংবা হামের উপসর্গে আক্রান্ত হয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আর এই বিষয়ে কিছু অভিযোগ উঠেছে ভয়াবহ এবং গুরুতর। সেই অভিযোগগুলো পূর্ববর্তী সরকারের দিকে ইঙ্গিত করা হয়েছে, বা পূর্ববর্তী সরকারের শাসনের সঙ্গে জড়িত। এখন যে সরকারটি ক্ষমতায় আছে, বিএনপি সরকার, তারা ক্ষমতায় এসেছে মাত্র 2 মাস হয়েছে, এতে তাদের কোনো দায় নেই। তো এই যে হামে প্রতিদিন শিশু মৃত্যু হচ্ছে, তাতে করে টিকার সংকটের কথা আমরা জানতে পেরেছি যে সময় মতো আমাদের দেশে পর্যাপ্ত হামের টিকা ছিল না, হাম রুবেলার টিকা আর না থাকবার কারণে শিশুদের সময় মতো টিকা দেওয়া যায়নি, আর সেই ভালনারেবল শিশুরা হামে আক্রান্ত হয়ে কখনো কখনো এটি কনফার্মড হাম, কখনো কখনো হামের উপসর্গ। তো এইভাবে আজ পর্যন্ত, আজ মঙ্গলবার 5 মে, 317 জন শিশু মারা গেছে আজ মঙ্গলবার পর্যন্ত, এবং গত 24 ঘন্টায় 6 জন শিশু মারা গেছে সারা দেশে। প্রতিদিন পরিবারগুলোর কান্না, আহাজারি, কষ্ট দেখতে হচ্ছে আমাদের, আর এটি অসহনীয় হয়ে উঠেছে। আগে কখনো এমন দেখিনি আমরা যে হামে এত শিশুর মৃত্যু হয়েছে। আদৌ মৃত্যু হয়েছে কিনা টিকা কর্মসূচি শুরু হওয়ার পর সেটি নিয়েও আমার সন্দেহ আছে। বাট এখন যেই পর্যায়ে বিষয়টি গিয়ে পৌঁছেছে, সত্যিকারের একটি উদ্বেগের জায়গা এটি। আর নিশ্চয়ই আমরা আমাদের শিশুদের এমন অকাল মৃত্যু দেখতে পারি না, চেয়ে চেয়ে দেখতে পারি না। এর প্রতিকার করতে হবে, এবং এর জন্যে কেউ যদি দায়ী থাকেন তাদের খুঁজে বের করতে হবে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, যেই হন না কেন তিনি। প্রিয় দর্শক শ্রোতা, যেই গুরুতর অভিযোগগুলোর কথা বলছিলাম, যে টিকা সংগ্রহে, টিকা ক্রয়ে অনিয়ম হয়েছে, মিসম্যানেজমেন্ট হয়েছে, তো সেই অভিযোগের তীরগুলো এই মুহূর্তে সব নিক্ষিপ্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। আর অন্তর্বর্তীকালীন সরকারের আলাদা আলাদা বিভাগ ছিল, মন্ত্রণালয়গুলো আলাদা উপদেষ্টারা চালিয়েছেন, যারা কিনা কার্যত মন্ত্রী ছিলেন। তো স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন নূরজাহান বেগম, তার দিকে তীরগুলো যাবে, সঙ্গত কারণেই যেতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করবার কোনো সুযোগ নেই। তো অভিযোগগুলো বেশ কয়েকদিন থেকে এসছে, বিভিন্ন গণমাধ্যমে আপনারাও দেখেছেন। তো সেগুলো নিছক অভিযোগই ছিল, আর আমরা জানতাম না আদৌ অন্তর্বর্তীকালীন সরকারের এতে দায় আছে কিনা, নাকি বিষয়টি পুরোটি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটি অপপ্রচার কিংবা ষড়যন্ত্র, যা আমরা হতে দেখছিও। টিকা বিষয় না হলেও অন্যান্য বিষয় এখন দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের দোষ ত্রুটি খুঁজে বের করবার উদগ্র চেষ্টা। তো সৎ মানুষেরা যদি সেই চেষ্টা করেন, আমার কোনো আপত্তি নেই, সেটির পেছনে নিশ্চয়ই ভালো উদ্দেশ্য আছে। কিছু অসৎ মানুষকেও দেখছি, অসৎ মানুষ, অসৎ সংগঠন, অসৎ ব্যবসায়ী, অসৎ গ্রুপ অফ কোম্পানিজ, তারা উঠে পড়ে লেগেছে অন্তর্বর্তীকালীন সরকারকে কলঙ্কিত করবার জন্য। তো সেটি আলাদা রাখছি, সে আলোচনায় গিয়ে লাভ নেই। তো যেটি বলছিলাম, যে গুরুতর অভিযোগগুলো অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এসেছে, সেই অভিযোগগুলো নিয়ে একটু কথা বলতে চাইছি। সম্প্রতি প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়েছেন এই হাম রুবেলা সংক্রান্ত বিষয়ে, হামে শিশু মৃত্যুর বিষয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের। প্রিয় দর্শক শ্রোতা, ইউনিসেফ বিশ্বব্যাপী শিশুদের নিয়ে কাজ করে, জাতিসংঘের একটি অর্গান। সো এই ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুয়া, তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোকে। তো সেই সাক্ষাৎকারে তিনি নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। তো সেই কথার ছলে তিনি বাংলাদেশে যিনি স্থায়ী প্রতিনিধি, যার কথা বলছিলাম, স্ট্যানলি গুয়েভুয়া, তিনি ভারপ্রাপ্ত প্রতিনিধি বাংলাদেশের। তো আসল প্রতিনিধি যিনি, কিংবা স্থায়ী প্রতিনিধি যিনি, তিনি হলেন রানা ফ্লাওয়ার্স। তো এই ভারপ্রাপ্ত প্রতিনিধি, স্থায়ী প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের
নিকট অতীতে দেয়া একটি সাক্ষাৎকার, যা তিনি এবিসি নিউজকে দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারটি রেফার করে কথা বলছিলেন। তো রানা ফ্লাওয়ার্স জানান সেই সাক্ষাৎকারে যে পূর্ববর্তী সরকার দেশে টিকা আনতে ব্যর্থ হয়েছিল এবং তারা টিকা ক্রয়ের পদ্ধতিও পরিবর্তন করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হচ্ছে। তারা টিকা আনতে ব্যর্থ হয়েছে এবং টিকা ক্রয়ের পদ্ধতিতে পরিবর্তন এনেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হচ্ছে, প্রিয় দর্শক শ্রোতা। তো টিকা ক্রয়ের পদ্ধতিটি কি? আগে যেভাবে হতো সেটি না, সেটি বদলে ফেলবার চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য উপদেষ্টা। তারা যেই পদ্ধতিতে আনতে চেয়েছিলেন সেইটিকে বলা হয় ওপেন টেন্ডার মেথড কিংবা উন্মুক্ত দরপত্র পদ্ধতি। অর্থাৎ খোলাখুলি দরপত্র দাখিল করতে হবে, দরপত্র আহ্বান করা হবে সংবাদপত্রের মাধ্যমে, এবং যারা সেই দরপত্র ক্রয় আগ্রহী ক্রয় করবেন, তারা বিড করবেন, তারপর যিনি পাবেন সর্বনিম্ন দরদাতা তাকে দেয়া হবে। ওপেন টেন্ডার মেথড। তো এটি ভালো মেথড, গণতান্ত্রিক এবং জবাবদিহিতা আছে এখানে। তো সেই মেথডে ক্রয় করবার কথা অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করে যে টিকা সংগ্রহ করা হবে ওটিএম কিংবা ওপেন টেন্ডার মেথডে। তখন তা নিয়ে ইউনিসেফের কর্মকর্তাদের সঙ্গে এবং সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সরকারের কথা হয়। এই কথাই রানা ফ্লাওয়ার্স জানিয়েছেন এবিসি নিউজকে, যে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকারের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বিষয়ে যে সংশ্লিষ্ট ঝুঁকিগুলো আছে সেগুলোর কথা জানিয়েছিলেন। আর ঝুঁকি হলো যে 1 বছরের মধ্যে অন্তত 1 বছর লাগবে সেগুলো কালেক্ট করতে। তাহলে এই মধ্যবর্তী 1 বছরে টিকার ক্রাইসিস হতে পারে। আর টিকার ক্রাইসিস হলে শিশুদের টিকা দেওয়া যাবে না এবং শিশুরা ভালনারেবল থাকবে। এই আশঙ্কা, এই ঝুঁকিগুলোর কথা তারা জানিয়েছিলেন ইউনিসেফ প্রতিনিধি। তো রানা ফ্লাওয়ার্স জানিয়েছিলেন যে তারপরও অন্তর্বর্তীকালীন সরকার এই ওপেন টেন্ডার মেথড জারি রাখে। ফলে সময় মতো টিকা কালেক্ট করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়েছে গত 17 ফেব্রুয়ারি। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। তো 17 ফেব্রুয়ারির পর এখন বিএনপি সরকারে, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস এরা ক্ষমতায় নেই, কেউ নূরজাহান বেগম নেই, থাকবার কথা না। তো ইউনিসেফ প্রতিনিধি জানান যে তারা তাদের সময়কালে এই টিকা সংগ্রহ করে যেতে পারেনি। তারা হয়তো রাস্তাটি ওপেন করে গিয়েছিলেন, প্রসেসিং শুরু হয়েছিল, কিন্তু তারা টিকা সংগ্রহ করতে পারেননি। শুধু তাই না, ইউনিসেফকে তাদের যে অর্থ বরাদ্দ ইউনিসেফকে দেবার কথা, নিশ্চয়ই এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি সাবসিডাইজড হবে। 100% টাকা ইউনিসেফ দিচ্ছে না, বা ইউনিসেফ তাদের নিজের টাকায় কিনে সবগুলো টিকা দেবে এরকম না বিষয়টি। এটি একটি সাবসিডাইজড প্রোগ্রাম, অর্থাৎ ভর্তুকি আছে সরকারের সব দেশে। তো সেই ভর্তুকির টাকাও তারা দিতে পারেনি। বাট ইউনিসেফ, তারা সরকারগুলো ফেল করলে, যেহেতু শিশু স্বাস্থ্যের বিষয় এখানে, শিশু মৃত্যুর ঝুঁকির বিষয়, তাই ইউনিসেফের কিছু কর্মসূচি আছে, প্রিডিটারমিন্ড কর্মসূচি, পূর্ব নির্ধারিত। আর সেগুলো হলো তারা নিজস্ব অর্থায়নে তারা প্রি ফাইন্যান্স করেছে, নিজের থেকে আগে থেকে করেছে, প্রিএমটিভলি। 2025-এ তারা প্রি ফাইন্যান্স করে কিছু টিকা তারা সংগ্রহ করেছে এবং ভ্যাকসিনেশন পয়েন্টগুলোতে সেগুলো তারা সাপ্লাই দিয়েছে, সরবরাহ করেছে। ফলে 2025-এর ডিসেম্বর পর্যন্ত টিকার মজুদ বজায় থাকে, অর্থাৎ 2025-এর ডিসেম্বর পর্যন্ত টিকা দেয়া যায়। কিছু টিকার মজুদ এর আগেই শেষ হয়ে যায়। কিছু টিকার ক্ষেত্রে 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে ঘাটতি দেখা দেয়। অর্থাৎ বাংলাদেশ ওয়েল স্টকড ছিল না টিকার বিষয়ে, মজুদ পর্যাপ্ত ছিল না। আর একটি কারণ, যেহেতু ওপেন টেন্ডার মেথডে গিয়েছে, সেটি একটি লং টার্ম প্রসেস, টাইম কনজিউমিং, প্রক্রিয়াগুলো চলছিল, তাই সরকার তার মেয়াদে কুল পায়নি, করতে পারেনি। ফলশ্রুতিতে শিশুরা টিকা না পেয়ে ভালনারেবল থাকলো এবং এই ভালনারেবল শিশুরা প্রতিদিনই হাম কিংবা হামের উপসর্গে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং পরিবারগুলো ভোগ করছে অসহনীয় যাতনা, কষ্ট।
আমরাও সহ্য করতে পারছি না এই দৃশ্য। শিশুদের এই অকাল এবং করুণ মৃত্যু আমরা মোটেই সহ্য করতে পারছি না। তো এখন কথা হলো, অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য উপদেষ্টার যদি এমন মনে হয়ে থাকে যে ওপেন টেন্ডার মেথডের টিকা কিনলে সাশ্রয়ী হবে, কম টাকায় যথাসময়ে জবাবদিহিতা নিশ্চিত করে টিকা কালেক্ট করা যাবে, ফাইন, নিশ্চয়ই সেই চিন্তাটি ভালো। আর আমি মনে করি অন্তত কমন সেন্সও সেই কথাই বলে, ওপেন টেন্ডার মেথড একটি স্বচ্ছ মেথড, স্বচ্ছতা বজায় রাখা যায়, ট্রান্সপারেন্সি এনশিওর করা যায়। তো মেথড ঠিক আছে, কিন্তু সব কিছুই আসলে দেখতে হবে স্থান কাল পাত্রর নিরিখে। তো স্থান কাল পাত্রের নিরিখে দেখতে গেলে ইউনিসেফ যেই হুঁশিয়ারি দিয়েছিল যে ঝুঁকি আছে, 1 বছরের কম টিকা সংগ্রহ করা যাবে না, ঘাটতি দেখা দিবে, শিশুরা সময় মতো টিকা পাবে না, কিছু শিশু ভালনারেবল থেকে যাবে, এই সতর্কবার্তাগুলো তারা পেয়েছিলেন। তো এখন কথা হলো, এই বিষয়ে তারা কি করেছিলেন? যেই কাজটি সীমিতভাবে হলো ইউনিসেফ করেছে, প্রি ফাইন্যান্স করে কিছু টিকা তারা জোগাড় করেছে। তাহলে সরকারের দরকার ছিল প্রয়োজনে আরও এক্সট্রা বাজেট এখানে লাগানো। ওপেন টেন্ডার মেথড চলতে থাকবে প্রক্রিয়া অনুযায়ী, তার আগে শিশুদের বাঁচাবার জন্য জরুরি ভিত্তিতে কিছু অর্থায়ন করে কিছু টিকার মজুদ আগে যেমনি তারা কিনতেন সরাসরি ডিরেক্টলি কিছু টিকা কালেক্ট করা দরকার ছিল। কোনোভাবেই শিশু মৃত্যুর ঝুঁকি নেওয়া যায় না, তাদের নেওয়া ঠিক হয়নি, পরিস্থিতির নিরিখে বলতে হচ্ছে তারা সেই ঝুঁকি নিয়েছেন। তাই জনপরিসরে অনেক আলোচনা আছে বিষয়টি নিয়ে। এখন সময় এসেছে একটি সংসদীয় শুনানি কিংবা সংসদীয় তদন্ত। দ্বিতীয় অধিবেশন শুরু হলে এই বিষয়ে দেরি করা যাবে না, একটি তদন্ত করতে হবে, একটি শুনানির আয়োজন করতে হবে। সেখানে প্রয়োজনে স্বাস্থ্য উপদেষ্টা তার কর্মকর্তাদের ডাকাতে হবে, প্রয়োজনে প্রধান উপদেষ্টাকে ডাকাতে হবে সংসদীয় শুনানিতে। সেখানে তারা তাদের বক্তব্য দেবেন, তাদের কি দায় আছে, তারা কি চাইছিলেন, কিভাবে চাইছিলেন, এবং বিশেষজ্ঞ পরামর্শ তারা গ্রহণ করেছিলেন কিনা, নাকি খেয়াল খুশি মতো সব কিছু করেছেন। এই পুরো বিষয়টি আলোতে আসতে হবে দেশের স্বার্থে, শিশুদের স্বার্থে এবং ভবিষ্যতের শাসকদের দায়বদ্ধতা জবাবদিহিতা নিশ্চিত করবার স্বার্থে। এই বিষয়টি হতেই হবে। আর যদি সেই শুনানি কিংবা তদন্তে উঠে আসে কারো দায়, স্বাস্থ্য উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা এমনকি, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, প্রয়োজনে আইনের আওতায় আনতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নন। অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত অ্যাডমায়ার করি, আমি তার একজন বিশাল ফ্যান। আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে ধারণ করতাম, প্রিয় দর্শক শ্রোতা আপনারাও ধারণ করেন। কোটি কোটি মানুষ এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘায়ু চেয়েছিলেন, মঙ্গল চেয়েছিলেন, সফলতা চেয়েছিলেন, আমিও চেয়েছি। অধ্যাপক ইউনূসকে নিয়ে ব্যক্তিগতভাবে হাইলাইট করে অনেক এপিসোড বানিয়েছি, সেগুলো সব ঠিক আছে। কিন্তু তার মানে এই নয় যে অধ্যাপক ইউনূস কিংবা তার কোনো উপদেষ্টা, তার কোনো বিভাগ, তার কোনো কর্মকর্তা খেয়াল খুশি মতো কিছু করে, হুইমজিক্যালি কিছু করে আমাদের শিশুদের ঝুঁকিতে ফেলে দিবেন কিংবা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করবেন, সেটি আমরা মেনে নিতে পারবো না। যিনিই করেন না কেন, এই জায়গায় কোনো ছাড় নেই। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবেন।